তোমাদের আজকে চলে এসেছি 2 নম্বরের প্রশ্নে। ঠিক আছে, তো তোমরা জানো তোমাদের ম্যাথে কিন্তু 2 নম্বরে টোটাল 10টা অঙ্ক করতে লাগবে, যেখানে টোটাল 20 নম্বর থাকবে। তো খুব কিন্তু একটা ইম্পর্টেন্ট সেগমেন্ট, সেটা নিয়ে চলে এসেছি। তো 2 নম্বরের প্রশ্ন আমি টেস্ট পেপার বা টার্গেট থেকে ধরে ধরে করাচ্ছি না, কারণ আর সময় নেই, মাত্র একটা মাসে পড়ে আছে। তো ডাইরেক্ট চলে যাচ্ছি আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে। ঠিক আছে, তো আজকে যে ফার্স্ট পেপারটা এসেছে সেটা হচ্ছে কি 2017 পেপার। তো 2017 পেপারে যে কটা 2 নম্বরের কোশ্চেন আছে সে কটা আজকে করাবো, এবং দেখো তোমরা কি করে তোমরা 2 নম্বরের কোশ্চেন ইজিলি তাদের করে করতে পারবে। ঠিক আছে, তো প্রথম যে অঙ্কটা আছে সেটা দেখা যাক। প্রথম অঙ্কটা বলেছে দেখো, 8% হার চক্রবৃদ্ধি সুদে কোন মূলধন 8 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। তো মাথায় রাখবে এই অঙ্কটা কিন্তু আছে আমার 2 নম্বরের। ঠিক আছে, আমার কিন্তু এটা 5 নম্বর বা 4 নম্বরের নয়, তাই জন্য কিন্তু আমাদের 2 নম্বরের মধ্যে করতে লাগবে। তো করা যাক অঙ্কটা। তো ফার্স্ট আমাকে বের করতে কি বলেছে, বছর বের করতে বলেছে। আর আমাকে দেখো মূলধনটা কিন্তু বলে দেয়নি, যে বলেছে 8% হার চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হচ্ছে। ঠিক আছে, তাহলে মূলধনটা আমাকে বলে দেয়নি, তো মূলধনটা আমাকে ধরে নিতে হবে। তো ধরি মূলধন হলো x টাকা, এবং দেখো আমাকে বের করতে কি বলেছে, কত বছরে সেই মূলধনটা 4 গুণ হবে। ঠিক আছে, 8 বছরে দ্বিগুণ হয়েছে, কত বছরে 4 গুণ হবে। তো আমি ধরি যে মূলধন x টাকা এবং y বছরে মূলধন 4 গুণ হবে। ওকে, এবার ভালো করে একটা জিনিস বোঝো যে মূলধন দ্বিগুণ হওয়া মানে কি, আমার যে সুদ আসল এ যে সেটা আমার কি যাবে, তোমার যদি আমার মূলধন x টাকা হয় সেটা আমার কত যাবে, 2x টাকা হয়ে যাবে, তাই তো। মানে এ মানে আমরা কি বলি, এ মানে হচ্ছে কি আমাদের সুদ আসল বা সর্ববৃদ্ধি মূল। তাহলে আমাদের যে সুদ আসলটা সেটা কি হবে, আসলে দ্বিগুণ হয়ে যাবে। তাহলে আসল যদি x টাকা হয় সেটা কত যাবে, 2x টাকা। এটাই তো মানে। তাহলে আমরা সূত্র কি জানি, তো প্রথমে লেখো মূলধন দ্বিগুণ হলে আমরা কি জানি, a ইকুয়াল টু সূত্র হচ্ছে গিয়ে p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। তাহলে a কত হয়ে যাবে আমার, দ্বিগুণ মানে হচ্ছে গিয়ে মূলধন x টাকা হলে এটা 2x টাকা হয়ে যাবে। মূলধন x টাকা, 1 প্লাস r এর জায়গায় r ই বসলো, 100 n এর জায়গায় কত বসবে, কত বছর আগে বলেছে, 8 বছর আগে বলেছে, তাহলে 8 বসিয়ে দাও। আচ্ছা এই x কেটে যাবে, তাহলে 2 ইকুয়াল টু কত পেলাম, 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 8। এইটাকে তোমরা 1 নম্বর সমীকরণ ধরে নাও। ঠিক আছে, এবার বলেছে কত বছরে 4 গুণ হবে। তাহলে সেম এখানে আমাদের আবার সূত্র ইউজ করতে হবে। তাহলে লিখতে পারি মূলধন 4 গুণ হলে সূত্র কি সেম, a ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। a আমার কত হয়ে যাবে, আগে হয়েছিল দ্বিগুণ, এবার হবে গিয়ে 4 গুণ, মানে 4x টাকা হয়ে যাবে। p কত আমার x টাকা, 1 প্লাস r এর জায়গায় r ই বসবে 100, n এর জায়গায় আমরা দিয়ে দিচ্ছি y, কারণ কত বছর ধরেছিলাম আমি, y বছর ধরেছিলাম। ঠিক আছে, তো তোমরা না ধরলেও হয়, কিন্তু তাও ধরে নিলাম। এবার দেখো এই x কেটে যাচ্ছে, তাহলে এখানে কি পড়ে হলো 4। আচ্ছা এই 4 কে আমরা 2 তার হোল স্কয়ার হিসেবে লিখবো। ঠিক আছে, কেন লিখবো দেখো বোঝাচ্ছি, r বাই 100 টু দি পাওয়ার y। কেন না দেখো আমাকে তো মান বসাতে হবে আমাকে তো মান বসাতে হবে। আর আমি কি পেয়েছি দেখো, 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 পেয়েছি, তাই তো। তাহলে 2 এর মান আমি জানি এইটা। ঠিক আছে, তাহলে এখানে 2, আমি এটাকে 4টাকে ভাঙিয়ে 2 স্কয়ার লিখে দিলাম, তাহলে আমি কি এখানে 2 এর মানটা বসাতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে 2 এর জায়গায় আমি মানটা বসিয়ে দিই, কত বসাবো, এই পুরোটা 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 8, পুরোটা কি হবে, স্কয়ার ছিল, হোল স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস r বাই 100 y। তাহলে এই ব্যাকেট উঠে গেলে কি হবে, এই হোল স্কয়ার আর তোমার হচ্ছে কি 8 গুণ হয়ে কত যাবে, 16। 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 16 ইকুয়াল টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার y। এবার দেখো নিদান আমার সেম, 1 প্লাস r বাই 100, এখানেও নিদান আমার সেম, 1 প্লাস r বাই 100। তো এইখানে সূচক আছে 16, এখানে আছে কি y। তাহলে আমরা কি জানি, যদি নিদান সেম থাকে তাহলে কিন্তু আমাদের সূচকও সেম হয়। তাহলে y ইকুয়াল টু কত হবে, 16। আর এটা আমরা কি ধরেছিলাম, বছর, তাই তো, মানে সময়টা ধরেছিলাম। তাহলে 16 বছর হবে কি আমার অ্যান্সার। তো এটা কিন্তু 2 নম্বরের অঙ্ক, তাই জন্য কিন্তু সব লিখলাম না যে a মানে কি, p মানে কি, r মানে কি, n মানে কি। ঠিক আছে, তবুও দেখো অনেকটা বড় হয়ে গেল। তো এই অঙ্কটা একটু বড়ই আছে, লেন্দি আছে,
কিন্তু তাও দেখবে হচ্ছে তুমি যদি 5 নম্বরে করতে তাহলে আর একটু বড় হয়ে যেত, ঠিক আছে? তখন আমাকে লিখতে হতো যে এ মানে কি, পি মানে কি, ঠিক আছে, প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে। তো যাই হোক, যতটা পারলাম আমি শর্টকাটে অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করলাম, মানে 2 নম্বরের জন্য করে দেখার চেষ্টা করলাম। তারপরে যদি তোমরা না বুঝে থাকো তাহলে এটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে পারো। পরের অঙ্কে চলে এসেছি, কি বলেছে অঙ্কটা দেখা যাক। বলেছে কোনো ব্যবসায় এর মূলধন বি এর মূলধনের দেড় গুণ, ঠিক আছে? ওই ব্যবসায় বি 1,500 টাকা লাভ্যাংশ থেকে পেলে এর লাভ্যাংশ থেকে কত টাকা পাবে সেটা আমাকে বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে দেখো আমাদের কিন্তু কত টাকা লাভ হচ্ছে, মোট লাভটা কিন্তু বলে দেয়নি। তো আমি ধরি মোট লাভ হলো x টাকা। ওকে, এবার আমাদের দেখো মূলধনটাও বলে দেয়নি, আমাকে মূলধনটা কি বলেছে, যে এর মূলধন বি এর মূলধনের 1.5 গুণ হবে। তাহলে যদি ধরি যে বি এর মূলধন এ টাকা, চলো এ ধরছি না, তোমরা তাহলে এ আর বি তে কনফিউজ হয়ে যাবে। চলো কে ধরি, কে টাকা, ঠিক আছে? যদি বি এর মূলধন কে টাকা হয় তাহলে এ এর মূলধন কত হবে, 1/1/2 কে টাকা, ঠিক আছে? 1.5 গুণ বলেছে, তাহলে 1 পূর্ণ মানে 1 পূর্ণ 1/2 গুণ কে টাকা হবে, তাই তো? মানে বি এর তুলনায় এত গুণ টাকা। তো এটাকে শূন্য করে লিখলে কি বলতে পারি, 2 3/2 কে টাকা। তাহলে এ এর মূলধন কত, 3/2 কে টাকা, আর বি এর মূলধন হচ্ছে গিয়ে শুধু কে টাকা। তাহলে এবার আমাদের হচ্ছে কি এদের অনুপাতটা বের করতে হবে, ঠিক আছে? এদের মূলধনের অনুপাতটা বের করতে হবে। তাহলে আমি বলতে পারি অতএব এ ও বি এর মূলধন অনুপাত কত হবে, 3/2 কে ইস টু কে, তাই তো? কে কে এখানে কেটে যাচ্ছে, তাহলে পড়ে হচ্ছে কি 3/2 ইস টু 1। এবার ভগ্নাংশে কিন্তু অনুপাত দেখা যায় না, তাহলে কি করতে হবে, এখানে আমাকে এদিকেও 2 দিয়ে গুণ করতে হবে, এখানেও 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত আসবে 3:2 অনুপাত, ঠিক আছে? তাহলে এ আর বি এর মূলধনের অনুপাত পেয়ে গেলাম। এবার মোট লাভ তো আমি ধরে নিয়েছি কত টাকা, x টাকা। তাহলে বলতে পারি এখান থেকে বি লাভ থেকে পাবে কত টাকা পাবে, x ইন্টু বি এর অনুপাত কত, 2/5 ইকুয়াল টু 1500 টাকা, ঠিক আছে? ভালো করে বুঝবে, বি মোট লাভ থেকে কত টাকা পাবে, মোট লাভ গুণ তার আনুপাতিক ভাগাকার, ঠিক আছে? তার আর এটার মান আমাকে বলে দিয়েছে, কত বলে দিয়েছে দেখো, 1500 টাকা। তাহলে বলতে পারি x ইন্টু 2/5 ইকুয়াল টু 1,500 টাকা হবে। তার মানে এখান থেকে বলতে পারি অতএব x ইকুয়াল টু কত আসবে, 1,500 গুণ 5/2, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি আমাদের x এর ভ্যালু, বের করে নাও। 7 দুগুণী 14, হাতে হলো 1, 5, 750 গুণ 5 মানে হচ্ছে কি, আচ্ছা এটা রেখে দাও, কাটাকুটি হয়ে যাবে, গুণ 5 টাকা। এটা হচ্ছে কি আমাদের কি পেলাম, x এর ভ্যালু পেলাম। আর x মানে আমরা কি জানি, মোট লাভ, তাই তো? তাহলে বলতে পারি অতএব এ লাভ থেকে পাবে কত পাবে, x গুণ ওর আনুপাতিক ভাগার কত হবে, 3/5, তাই তো? আর x এর ভ্যালু মতো আমরা পেলাম কত, 750 গুণ 5 ইন্টু 3/5, এই 5 কেটে গেল, তো 3 দিয়ে গুণ করে দাও, 3 0 0, 3 5 15, হাতে হলো 1, 3 7 21, 22, 2250 টাকা, ঠিক আছে? তাহলে এইটা কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে বি লাভ্যাংশ থেকে কত পাবে, 2250 টাকা। এবার অনেকে বলবে স্যার যে এই এ এর মানটা কেন বের করলাম না, বি এর মানটা কেন বের করলাম না? দেখো বি এর মানটা তোমার চাইনি, তাই তো? তাইলে বের করলাম না, ঠিক আছে? চাইলে তোমরা এখানে গুণ করে দিতেই পারো, ঠিক আছে? তো আমার মনে হলো দরকার হবে না, কারণ এই 5 কেটে যাবে, তাই জন্য কিন্তু করলাম না, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে যে 2 নম্বর অঙ্কটা বুঝতে পারলাম না, 1 নম্বর অঙ্কটা বুঝতে পারলাম না। আমি কিন্তু চেষ্টা করব আরেকটা শর্টস এর মাধ্যমে বা অন্য ভিডিওর মাধ্যমে সেই অঙ্কটা আরো বুঝিয়ে দেবার। নেক্সট অঙ্কটা চলে এসেছি, কি বলেছে অঙ্কটা দেখা যাক। বলেছে সমাধান না করে পি এর যে সকল মানের জন্য x স্কয়ার প্লাস p মাইনাস 3 ইন্টু এক্স প্লাস পি ইকুয়াল টু 0 এই সমীকরণের বীজদ্বয় ও সমান বীজ আছে তা নির্ণয় করি, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এখান থেকে সমাধান করতে বলিনি, আমাকে বলেছে হচ্ছে গিয়ে এইটা সমাধান না করে বের করতে। তাহলে দেখো আমাকে কিন্তু একটা জিনিস বলে দিয়েছে যে সমীকরণে
বীজগুলো হচ্ছে গিয়ে বাস্তব এবং সমান। আর আমরা কি জানি যে বীজদ্বয় বাস্তব ও সমান কখন হয়, যখন নিরূপক 0 হয়। তাহলে আমরা বলতে পারি অতএব যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান, সুতরাং নিরূপক ইকুয়াল টু 0, তাই তো। আর নিরূপকের সূত্র আমরা কি জানি, বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। আর এখানে বি কত আমার, দেখো এখানে বি হবে হচ্ছে গিয়ে পি মাইনাস 3 তার হোল স্কয়ার মাইনাস 4, এর মান কত জানি, এক্স স্কয়ারের সহগ কত আছে 1, আর তারপরে ধ্রুবক কত আছে পি ইকুয়াল টু 0। এবার দেখো যেহেতু এটা আমার 2 নম্বরের অঙ্ক, তাই জন্য কিন্তু আমি দেখাচ্ছি না যে আদর্শ সমীকরণের সঙ্গে তুলনা করে পাই এ এর মান হচ্ছে গিয়ে এত, বি এর মান এত, সি এর মান এত, ঠিক আছে, তোমরা ডাইরেক্ট করে দেবে যেহেতু 2 নম্বরের অঙ্ক। তাহলে ডাইরেক্ট দেখো এখান থেকে আমি সূত্রটা দিতে পারি, কি সূত্র, a মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস 2ab, তাহলে কত আসবে 3 দুগুণী 6p প্লাস 9 মাইনাস 4p ইকুয়াল টু 0। এখান থেকে দেখো কি পাচ্ছি, p স্কয়ার মাইনাস 10p প্লাস 9 ইকুয়াল টু 0। এবার আমাদের কত লাগবে, কি মিডল টার্ম কত লাগবে, ঠিক আছে। তো মিডল টার্মে কি করে করবো আমরা, 9 কে 9, তাহলে 9 আর 1 যোগ করলে কত চলে আসবে, 10 চলে আসবে, তাহলে মাইনাস 9 প্লাস 1 p প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে কি p স্কয়ার মাইনাস 9p মাইনাস p প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাবো হচ্ছে গিয়ে p স্কয়ার, আচ্ছা এখান থেকে কমন নিয়ে নিই একবারে, p, তাহলে কমন নিলে কত আসবে এখান থেকে p মাইনাস 9, আর এখান থেকে কমন নিলে কত আসবে মাইনাস 1 কমন যাচ্ছে, p মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে বলতে পারি p মাইনাস 9 কমন নিলে এখানে থাকবে p মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে হয় কি হয় আমাদের, হয় p মাইনাস 9 ইকুয়াল টু 0, মানে p ইকুয়াল টু আসবে 9, অথবা p মাইনাস 1 ইকুয়াল টু 0, মানে p ইকুয়াল টু আসবে প্লাস 1। তাহলে অতএব p এর মান কি হবে, p এর মান হয় 9 হবে অথবা 1 হবে, ঠিক আছে। তাহলে এইটা কিন্তু আমাদের উত্তর। তাহলে p এর মান কি হবে, হয় 9 নালে 1 হবে। নেক্সট অঙ্কটা চলে এসেছি, কি বলেছে অঙ্কটা, বলেছে x ভেদ y জেড এবং y ভেদ zx হলে দেখাও যে z একটি ধ্রুবক হবে কিনা, ঠিক আছে। তো আমাকে z ধ্রুবক প্রমাণ করতে বলেছে। তাহলে ফার্স্ট কি বলেছে, x ভেদ y জেড, তাহলে এখান থেকে বলতে পারি x ইকুয়াল টু k1 yz। কি করলাম দেখো, আমরা জানি ভেদ চিহ্নটা সরে গিয়ে কি হয়, একটা ইকুয়াল টু বসে আর একটা কি বসে, ধ্রুবক চিহ্ন বসে, ঠিক আছে। যে কোনোটা তুমি ধ্রুবক ধরে নাও, এখানে লিখে দেবে k1 হলো অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে আমি কি পেলাম, k1 এর মান পেয়ে গেলাম, ঠিক আছে, এই x এর মান পেয়ে গেলাম, ব্যাস এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দাও। চলো এবার নেক্সট করো, নেক্সট কি বলেছে আমাকে, y ভেদ zx বলেছে। তো এখান থেকে আমরা বলতে পারি y ইকুয়াল টু k2 zx, মানে ভেদ চিহ্নটা সরানোর জন্য কি করতে হয়, আমাকে একটা ইকুয়াল টু দিতে হয় আর একটা ভেদ ধ্রুবক দিতে হয়। তাহলে k2 হচ্ছে কি অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, লিখে নেবে সেটা। এবার দেখো x এর তো ভ্যালু আমি জানি, x এর ভ্যালু আমি কি জানি, x এর ভ্যালু আমি জানি হচ্ছে গিয়ে k1 yz, তাই তো। তাহলে কি হবে, এই z গুণ করলে z স্কয়ার হয়ে যাবে, আর এই k1 k2 আর y-টা এই পাশে নিয়ে চলে আসে। তাহলে এখানে আগে থেকে y ছিল, এদিকে আসবি, দিলে k1 k2 y ইকুয়াল টু কি z গুণ করলে z স্কয়ার, এই y কেটে গেল। তাহলে এখানে থাকলো কি আমার, থাকলো পড়ে z স্কয়ার ইকুয়াল টু 1/k1 k2, ঠিক আছে। বাম দিকটা ডান দিকে লিখলাম, ডান দিকটা বাম দিকে লিখলাম, ঠিক আছে, জাস্ট টুলি চেঞ্জ করে নিলাম। এবার দেখো z এর ভ্যালু আমরা কি জানি, তাহলে z এর ভ্যালু হবে হচ্ছে গিয়ে √1/k1 k2, তাই তো। তাহলে আমি বলতে পারি কি, দেখো এই 1 বা k1 k2 তো ধ্রুবক আমরা আগে থেকে জানি, আর 1 কি, 1ও একটা ধ্রুবকই, তাই তো। তাহলে এই পুরো যে ধ্রুবকটা আছে, এই পুরো ধ্রুবকটা আমি বলতেই পারি সরে গিয়ে কি বলতে পারি, ভেদ, তাই তো। তো এটা বা এত কিছু লেখার দরকার নেই,
এই পুরোটা তো আমি জানি ধ্রুবকই, তাই তো, 1টা ধ্রুবক, k1 ধ্রুবক, k2 ধ্রুবক, আমি বলতে পারি অতএব z ইকুয়াল টু, ডাইরেক্ট লিখে দাও ধ্রুবক। ঠিক আছে, প্রমাণিত। ঠিক আছে, আর বেশি কিছু ভেতরে লেখার দরকার নেই। তাহলে আমরা জানি যে এইগুলো সব ধ্রুবক, তাহলে বলতে পারি z ইকুয়াল টু কি, ধ্রুবক। ব্যাস, প্রমাণিত। পরের অঙ্কটা চলে এসেছি। কি বলছে দেখো, দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমা 16 আর 20, মানে 20 আর 16 সেমি আমাকে বলে দিয়েছে। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুটির দৈর্ঘ্য কত বের করতে বলেছে। আগে ফার্স্ট অঙ্কটা বোঝো কি বলেছে। ধরো নাও এরকম দুটো ত্রিভুজ আছে আমার, ঠিক আছে, যারা হচ্ছে কি পরস্পর কি সদৃশ্য। সদৃশ্য মানে কি বলেছিলাম, যে প্রত্যেকটা এই বাহুর এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই কোণটা যদি সেম হয়, তাহলে আমরা বলতে পারি, মানে তিনটে কোণ যদি সেম হয়, তাহলে বলতে পারি দুটো ত্রিভুজ হচ্ছে সদৃশ্য কি কোণী। আর সদৃশ্য কোণী হলে কি হয়, ওদের বাহুর অনুপাত গুলো, মানে ধরো এই বাহুটা লম্ব, এই বাহুটা লম্ব যদি হয়, তাহলে ওদের লম্বের অনুপাত, ওদের ভূমির অনুপাত, ওদের অতিভুজের অনুপাত কিন্তু কি হয়, এটা ধ্রুবক হয়। ঠিক আছে, সেটা তোমার যে কোনো ত্রিভুজই হতে পারে। ঠিক আছে, এটা তোমার সমকোণী ত্রিভুজ হোক বা যাই ত্রিভুজ হোক। তো এবার তোমার আমাকে ত্রিভুজের পরিসীমা বলে দিয়েছে। পরিসীমা মানে কি জানি, তিনটে বাহুকে যোগ করলে পাই আমরা, তিনটে বাহুকে যোগ করলে পাই। ঠিক আছে, তো বলেছে প্রথম বাহুর একটির প্রথম বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তো ধরো এই যে এটা ধরে নিলাম, এটা বাহু। ঠিক আছে, যার নাম দিলাম এ বি সি ডি ই এফ। তো ধরলাম এই যে বাহুটা, এর বাহুটা, এই বাহু এবিটা, আর এখানে ডিটা দুটো সমান। ঠিক আছে, মানে দুটো সমান মানে কি, দুটো তোমার হচ্ছে অনুরূপ, মানে সদৃশ্য। তাহলে বলেছে যদি এইটা 9 হয়, তাহলে এটা কত আমাকে বের করতে বলেছে। তো কিভাবে বের করবো, ফার্স্ট দেখো ত্রিভুজ ছবিগুলো এখানে নেবে। ঠিক আছে, ত্রিভুজ দুটি সদৃশ্য, সুতরাং কি বলতে পারি আমরা, এর এবি বাহু বাই এর ডি বাহু হবে ইকুয়াল টু এর বিসি বাহু ইকুয়াল টু এর ইএফ বাহু হবে, আর এর এসি বাহু ইকুয়াল টু এর ডিএফ বাহু হবে। ঠিক আছে, তাহলে এই ওদের অনুপাত গুলো, মানে ওদের যে সমান যে বাহুগুলো, তাদের অনুপাত কি হয়, সর্বপ্রথম কি হয়, একটা ধ্রুবক হয়। তাহলে ধরে নি ধ্রুবকটা কি, কে ধরি। ওকে, তাহলে বলতে পারি কি, এ বি, এখান থেকে বলতে পারি এ বি ইকুয়াল টু কি বলতে পারি, তাহলে ডিই কে, তাই তো, ডিই কে। সেম ভাবে বিসি ইকুয়াল টু কি বলতে পারি, ইএফ কে। সেম ভাবে এখান থেকে বলতে পারি এসি ইকুয়াল টু হচ্ছে গিয়ে ডিএফ কে। বোঝা গেল, তিনটে অনুপাত আমি ইকুয়াল টু কে ধরে নিয়েছি। তাহলে কি হবে, এইটা ইকুয়াল টু কে, এটা ইকুয়াল টু কে, এটা ইকুয়াল টু কে। তাহলে এখান থেকে ডিটা দিয়ে চলে গেলে কি হবে, এবি ইকুয়াল টু ডি কে, ডিই কে। সেম ভাবে বিসি ইকুয়াল টু কি হবে, ইএফ কে। এসি ইকুয়াল টু কি হবে, ডিএফ কে। ঠিক আছে, তো ব্যাস এগুলো আমি করে নিলাম। এবার আমরা কি জানি যে তোমার ত্রিভুজ দুটো হচ্ছে গিয়ে পরিসীমাকে বলে দিয়েছে। ত্রিভুজ দুটোর পরিসীমা কথা বলে দিচ্ছে আমাকে 20 সেন্টিমিটার, তাই তো। তো ধরো আমি বড় ত্রিভুজ ধরছি, এ বি সি ত্রিভুজ ধরছি, তাহলে আমি বলতে পারি এ বি সি ত্রিভুজের পরিসীমা ইকুয়াল টু কত, 20 সেমি। আর আমাদের নর্মাল সূত্র অনুযায়ী কি হবে, এ বি যোগ বিসি যোগ এসি ইকুয়াল টু 20 সেমি, তাই তো। মানে তিনটে বাহু যোগ করে তো পরিসীমা পাওয়া যায়। আর এ বির ভ্যালু আমি জানি কত, জানি ডিই কে প্লাস ইএফ কে প্লাস ডিএফ কে ইকুয়াল টু 20। আর এখান থেকে কে কমন যাচ্ছে, তাহলে কে কমন কত পাচ্ছি, ডিই প্লাস ইএফ প্লাস ডিএফ ইকুয়াল টু 20। আর এই ডিইএফ আর ডিএফ এটা কি হবে, এই ত্রিভুজের তিনটে পরিসীমার যোগফল। তাহলে এই পরিসীমা কত বলেছে, 16, বসিয়ে দাও। তাহলে কে ইন্টু 16 ইকুয়াল টু কত পেলাম, 20। তাহলে এখান থেকে আমি পাই কি, পাই কে ইকুয়াল টু 20/16, 4 দিয়ে 11, 4 5 20, 4 4 16, মানে কে ইকুয়াল টু পেলাম 5/4। এবার আমাকে বের করতে কি বলেছে, যে প্রথম ত্রিভুজের কোনো একটা বাহুর দৈর্ঘ্য 9 সেমি, তাহলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুটি কি হবে। তো ধরে না প্রথম বাহু ধরে নাম হচ্ছে কি এই এ বিটা হচ্ছে কি 9। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, এ বি বাই ডি, অতএব আমরা জানি এ বি বাই ডিই ইকুয়াল টু কে ধরেছি, তাই তো। তাহলে এ বি ভ্যালু আমি ধরে নিলাম হচ্ছে কত, 9। ডি এর ভ্যালু আমাকে বের করতে লাগবে, আর কে এর ভ্যালু তো পেয়ে গেছি আমি কত, 5/4।
বজ্রগুণ করে দাও, 5DE ইকুয়াল টু হবে 36, তাহলে ডিই কত হবে 36/5। সুন্দর করে এখানে করে দিই, তাহলে কত আসবে ডিই ইকুয়াল টু 36/5, মানে কত আসবে ভাগ করলে 36 দুগুণী কত হয় 72, মানে হচ্ছে গিয়ে 7.2 সেন্টিমিটার। ঠিক আছে, কি করে করলাম 5 দিয়ে ভাগ করে দেখে নেবে, দেখবে 7.2 আসবে। ঠিক আছে, তো তাহলে আমার দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুটি কত হবে 7.2 সেন্টিমিটার। তাহলে এটা কিন্তু অ্যান্সার। নেক্সট অঙ্কে চলে এসেছি। আগের দিন আমার মোবাইলে চার্জ শেষ হয়ে যাওয়ার জন্য আমি ভিডিওটা শুট করতে পারিনি, তো আজকে আবার চলে এসেছি নতুন করে ভিডিওটা নিয়ে। তো লাস্ট করেছিলাম 5 নম্বর পর্যন্ত, তো 6 নম্বর অঙ্কটা কি বলছে দেখা যাক। 6 নম্বর অঙ্কটা বলছে দেখো, এবিসি ত্রিভুজের এবিসি কোণ হচ্ছে কি 90 ডিগ্রি, এবি হচ্ছে কি 5 সেমি আর বিসি হচ্ছে কি 12 সেমি। তো এই ত্রিভুজটার পরিব্যাসার্ধ বের করতে বলেছে। দেখো ভালোভাবে বুঝবে, দেখো আমাকে বলে দিয়েছে এবিসি 90 ডিগ্রি, তার মানে কি এবিসি হচ্ছে কি একটা আমার সমকোণ, মানে সমকোণী ত্রিভুজ, তাই তো, এই একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম। এবার দেখো এর পরিব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছে, তার মানে কি হবে এটা একটা, এর উপরে একটা বৃত্ত অঙ্কন করতে হবে। ঠিক আছে, এর উপরে একটা আমরা কি করতে হবে, একটা বৃত্ত অঙ্কন করতে হবে, যেটা কিন্তু তোমার হচ্ছে কি হবে এই এই কেন্দ্রগুলোর মধ্যে দিয়ে যাবে। ঠিক আছে, এই ভার্টেক্সের মধ্যে দিয়ে যাবে। ঠিক আছে, তো এরকম একটা তোমার হচ্ছে কি হবে পরিব্যাসার্ধ অঙ্কন করতে হবে। ঠিক আছে, এবার মাথায় রাখবে যখনই সমকোণী ত্রিভুজের উপর দিয়ে আমরা একটা পরিবৃত্ত অঙ্কন করি না, তার কেন্দ্র কিন্তু কোথায় হয়, এই ঠিক অতিভুজের মাঝ বরাবর হয়। ঠিক আছে, মানে ধরে নাও যদি এই অতিভুজটি আমি নাম দিতে চাও, নাম দিতে হলো এ বি সি, মানে এটা বি কোণ এটা সি। ঠিক আছে, যদি এই অতিভুজটি যেমন এ সি হয় না, তাহলে আমার পরিকেন্দ্র কোথায় হবে, ঠিক হচ্ছে কি এখানটায় এ ও। আর এই পরিকেন্দ্রটা কি করে, আমার এই অতিভুজটাকে সমানভাবে ভাগ করে, মানে এ ও ইকুয়াল টু ও সি তৈরি করে। ওকে, তারপরে আমার ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ এখান থেকে তোমার এইটা 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 এই 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 ঠিক আছে, এগুলো সব কিন্তু তোমার হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে যদি আমি এখান থেকে অতিভুজটা ভালো করে জানি, ঠিক আছে, তাহলে যদি আমি এখান থেকে অতিভুজটা যদি জানতে পারি, তাহলে অতিভুজকে যদি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে কি হবে আমি এর ব্যাসার্ধ পেয়ে যাবো। ঠিক আছে, মানে এই পুরোটার ব্যাসার্ধ পেয়ে যাবো। তাহলে দেখো আমাকে কি বলে দিয়েছে, আমাকে বলে দিয়েছে হচ্ছে কি এবি বলে দিয়েছে আর বিসি বলে দিয়েছে। তাহলে আমরা বলতে পারি যেহেতু কি বলতে পারি, যেহেতু ত্রিভুজ এবিসি হলো সমকোণী ত্রিভুজ, কি করে বুঝলাম, যেহেতু 90 ডিগ্রি আছে, সমকোণী ত্রিভুজ, সুতরাং কি হবে এটা তোমার হচ্ছে কি পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার হবে। তাই তো, এখানে লম্ব কত আমার, দেখো এবি বা বিসির মধ্যে যে কোনো একটা লম্ব, সেটা আমি এবিটাকে ধরে নিই, তাহলে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু কত আসবে আমার এসি স্কয়ার আসার কথা, যেহেতু এটা তোমার কি সমকোণী ত্রিভুজ। তাহলে অতএব এবি কত জানি আমরা 5 তার হোল স্কয়ার, 12 হচ্ছে গিয়ে বিসি তার হোল স্কয়ার, তাই তো, মানে বিসি হচ্ছে গিয়ে 12, 12 কে হোল স্কয়ার করবো, এসি তার হোল স্কয়ার, এটা হবে কি 25, এটা হবে কি 144, আর এসি স্কয়ার, স্কয়ারটা দিকে আসলে কি হবে √, ইকুয়াল টু এসি। তাহলে কত আসবে আমার দেখো, তো এটা আসছে গিয়ে 169, মানে হচ্ছে গিয়ে 13, তাহলে 13 কত পাচ্ছি আমি হচ্ছে গিয়ে এসির মান। তাহলে আমার এই সমকোণী ত্রিভুজের অতিভুজ কত হবে আমার হচ্ছে গিয়ে 13, তাহলে অতএব পরিব্যাসার্ধ কত হবে, পরিব্যাসার্ধ কত হবে 13, 13/2, ঠিক আছে, মানে কত আসবে 6.5 সেমি। এটা কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, এবার তোমরা অনেকে ভাবছো যে আরো কিছু লেখা উচিত ছিল। ঠিক আছে, কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা ব্যাসার্ধ, মানে কোনটা অতিভুজ, সরি, আমাদের সব লেখা উচিত ছিল। ঠিক আছে, তো আমরা কিন্তু লিখবো না, কেন লিখবো না, দেখো আমি বলেছিলাম এটা কিন্তু 2 নম্বরের অঙ্ক। ঠিক আছে, তো 2 নম্বরে কিন্তু এত কিছু লিখতে লাগে না। তো ব্যাস তোমরা শেষ বুঝবে যে আমি কেন অতিভুজকে 2 দিয়ে ভাগ করলাম। অতিভুজকে 2 দিয়ে ভাগ করলাম এই কারণেই, কারণ আমরা জানি যে সমকোণী ত্রিভুজের উপরে যখন আমরা পরিবৃত্ত অঙ্কন করি না, সেই পরিবৃত্তের তোমার হচ্ছে কেন্দ্র কোথায় গঠিত হয়, অতিভুজের ঠিক মাঝখানে হয়। ঠিক আছে, তো অতিভুজের মাঝখানে কি হবে, মানে হচ্ছে কি পুরো অতিভুজটা হচ্ছে একটা ব্যাস। ঠিক আছে, তাহলে অতিভুজের অর্ধেক কত হবে আমার, অতিভুজের অর্ধেক কিন্তু আমার কি হবে পরিব্যাসার্ধ হবে। ঠিক আছে, ব্যাস এটা কিন্তু আমাদের উত্তর। পরে আমরা চলে এসেছি, দেখো পরে অঙ্কটা কি বলেছে, বলেছে এবিসি ত্রিভুজে এবি বাহুর মান আমাকে বলে দিয়েছে, এসি বাহুর মান আমাকে বলে দিয়েছে, বিসি বাহুর মান আমাকে বলে দিয়েছে, মানে 3টে বাহুরই মান আমাকে বলে দিয়েছে, আমাকে পার্টিকুলারলি একটা কোণের মান আমাকে বের করতে বলেছে। তাহলে দেখো আমি ত্রিভুজটা বলতে পারি, এই হচ্ছে কি আমার ত্রিভুজ বি এ সি। ঠিক আছে,
আমাকে এই এ কোণের মান বের করতে বলেছে। এবার তোমরা বলবে দাদা তুমি তো সমকোণী ত্রিভুজ এঁকে নিলে। হ্যাঁ, আমাদের কিন্তু এটা দেখতে হবে যে এটা সমকোণী ত্রিভুজ কিনা, ঠিক আছে? মানে আমাকে যখনই তিনটে বাহুর মান বলে দেবে এবং বলবে কোন কোণের মান বের করতে, তখন তোমরা সবার প্রথমে কি করবে, আগে দেখবে যে এটা থেকে আমি কিনা এটার মানে পিথাগোরাসের সূত্র ফেলাতে পারি কিনা। মানে পিথাগোরাসের সূত্র ফেলালে কি হবে, সেটা সমকোণী ত্রিভুজ হবে। আর সমকোণী ত্রিভুজ হলেই দেখবে যে কোণটা বের করতে বুঝে না সেটা কি হবে, 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এই চিত্র অনুযায়ী আমার এ বি হচ্ছে কি, তাহলে লম্ব বা ভূমি, তাই তো? তাহলে এ বি হচ্ছে কি লম্ব বা ভূমি, আর এসি হচ্ছে কি লম্ব বা ভূমি, আর বিসি কি হওয়া উচিত, আমার বিসি হওয়া উচিত হচ্ছে কি অতিভুজ। তাহলে আমি একবার দেখি যে এইটা পিথাগোরাসের সূত্র কি করছে, অ্যাপ্লাই করছে কিনা। যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে তাহলে আমি কি বলতে পারি, এটা হবে কি আমার পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই হলে সমকোণী ত্রিভুজ হবে। আর সমকোণী ত্রিভুজ হলে কি হবে, এটা আমার এটা হবে কি 90 ডিগ্রি। ওকে, তাহলে আমরা বলি অ্যান্সার বলে লিখি যে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু, দেখি আমার কত আছে, এবি কত আমার 2a মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস এসি কত 2 রুট ওভার 2 তার a 4 তার হোল স্কোয়ার। এটা কি হবে, a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র পড়বে, মানে 2a তার হোল স্কোয়ার মাইনাস 2a কত আমার 2a, b হচ্ছে 1 প্লাস b স্কোয়ার মানে 1 তার হোল স্কোয়ার প্লাস এটা কত হবে 4 রুট ওভার এর হোল স্কোয়ার কত দেয়, শুধু 2 থেকে যায়, তাই তো? রুট ওভার 2a, তাই তো? তাহলে এটা শুধু কি হবে, a হবে। তাহলে কত আসবে আমরা দেখো, এটা আসবে হচ্ছে 4a স্কোয়ার মাইনাস 4a প্লাস 1 প্লাস 8a, 4a স্কোয়ার প্লাস মাইনাস, তাহলে প্লাস 4a প্লাস 1, তাই তো? এখান থেকে কি দেখো, এটাকে আমি আবার সূত্র লাগাতে পারি কি করে, 2a তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a প্লাস 1 মানে ইন্টু 1 প্লাস 1 তার হোল স্কোয়ার, তাই তো? এটাকে ভাঙাতে পারি আমি, তাহলে কি আসছে আমার দেখো 2a প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে আমি দেখো 2a প্লাস 1 তার হোল স্কোয়ার মানে কি বলতে পারি, bc তার হোল স্কোয়ার, তাই তো? তাহলে অতএব ab স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার, তাই তো? তাহলে এটা কি বলতে পারি, অতএব এটি একটি এবং এটি একটি সমকোণী ত্রিভুজ, তাই তো? যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তাহলে কি হবে, এর একটা যে কোণ 90 ডিগ্রি হবে। আর আমরা দেখো ছবিটা এমনই রেখেছিলাম যে কোন কোণটা আমরা 90 ধরেছিলাম, এটাকে ধরেছিলাম। তাহলে অতএব কোণ এ ইকুয়াল টু, কোণ এ না, আমরা নামটা যেভাবে দিয়েছি সেভাবে লিখি, কোণ বিএসি মানে বিএসি, এই কোণটা কত হবে আমার 90 ডিগ্রি। অ্যান্সার, এটা কিন্তু আমাদের কি হবে, উত্তর। বোঝা গেল? তাহলে একদম কিন্তু সিম্পল অঙ্কটা। পরের অঙ্কটা চলে এসেছি, দেখা যাক পরের অঙ্কটা কি বলেছে। বলেছে x ইকুয়াল টু a sec থিটা y ইকুয়াল টু b tan থিটা হলে x এবং y এর মধ্যে না থিটা বর্জিত মানে থিটাকে ছাড়া একটা সম্পর্ক তৈরি করতে বলেছে। তাহলে দেখো আমরা কি বলতে পারি, x ইকুয়াল টু আমি জানি a sec থিটা, তো এখান থেকে আমি বলতে পারি x বাই a ইকুয়াল টু sec থিটা, ঠিক আছে? এটা 1 নম্বর সমীকরণ। ঠিক একইভাবে y ইকুয়াল টু আমরা কি জানি, b tan থিটা, মিন্স y বাই b ইকুয়াল টু কি বলতে পারি, tan থিটা। এটা বলতে পারি হচ্ছে কি 2 নম্বর সমীকরণ। ওকে, এবার দেখো sec আর tan এর কিন্তু আমরা সূত্র জানি। কি সূত্র জানি, যে আমরা জানি কি সূত্র জানি, sec তাকে হোল স্কয়ার করলে আর tan কে যদি হোল স্কয়ার করি এবং তাদের মধ্যে যদি বিয়োগ করে দিই তাহলে সেটা কত হয়, আমার 1 এর ইকুয়াল টু হয়। এবার sec থিটা আমরা কি জানি, x বাই a পুরোটা হোল স্কয়ার, tan ইকুয়াল টু কি জানি, y বাই b পুরোটা হোল স্কয়ার ইকুয়াল টু 1, ঠিক আছে? তাহলে এখানে আমরা রেখে দিতে পারি। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের অ্যান্সার। এবার স্যার এখানে কি করে অ্যান্সার হলো, দেখো এই যে মানটা যে বসিয়ে দিলাম, এবারে কিন্তু দেখো কোথাও থিটা নেই, তাই তো? আর আমাকে কি বলেছে, থিটা বর্জিত করতেই বলেছে আমাকে, মানে থিটা ছাড়া করতে বলেছে। ব্যাস, যেই আমি থিটা কোনো জায়গা দেখতে পাচ্ছি না, মানে থিটা দেখতে পাচ্ছি না প্রশ্নে আমাদের, তাহলে কি হলো, আমার সেটা অ্যান্সার হয়ে গেল। চাইলে তোমরা সলভ করতে পারো, নাও করতে পারো, আমি বলবো এই পর্যন্ত রেখে দেবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের উত্তর। নেক্সট অঙ্কটা চলে এসেছি, কি বলেছে অঙ্কটা দেখো, বলেছে tan থিটা প্লাস 15 ডিগ্রি ইকুয়াল টু √3 হলে সাইন থিটা প্লাস কস থিটার মান আমাকে বের করতে বলেছে। তাহলে দেখো একদম সিম্পল অঙ্ক। আমাকে দেখো এইখানে এই মানটা বের করার জন্য থিটার মানটা আমার জানতে লাগবে, থিটার মানটা জানতে লাগবে, তাই তো? এবার থিটার মানটা আমরা জানবো কি করে, শুধুমাত্র এখান থেকে আমাকে থিটার মানটা যদি বের করতে পারি তাহলে আমি জেনে যাবো। মানে দেখো আমাকে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে যে tan থিটা প্লাস 15 ইকুয়াল টু √3, তাই তো? তো এখান থেকে থিটার মানটা বের করবো।
কি করে বের করবো? দেখো এইটা হচ্ছে √3, আর √3 আমরা কি জানি tan 60 মান, তাই বলতে পারি tan থিটা প্লাস 15 ডিগ্রি ইকুয়াল টু tan 60, তাই তো? আমরা জানি tan 60 হলো কত? √3। এবার উভয় দিকে tan আছে, তাহলে আমি কম্পেয়ার করে কি বলতে পারি? এই থিটা প্লাস 15 ইকুয়াল টু 60 ডিগ্রি হবে, তাহলে থিটা প্লাস 15 ডিগ্রি ইকুয়াল টু কত হবে? 60 ডিগ্রি। তো অতএব এখান থেকে বলতে পারি থিটা ইকুয়াল কত হবে আমার? 60 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, তাহলে কত আসবে এটা আমার? 45 ডিগ্রি। ওকে, তাহলে আমি এখান থেকে 45 ডিগ্রি পেয়ে গেলাম থিটার মান। তাহলে অতএব সাইন থিটার জায়গায় বসে দাও 45 ডিগ্রি, কস থিটার জায়গায় বসে দাও হচ্ছে কি 45 ডিগ্রি, আর সাইন 45 মান জানি আমরা হচ্ছে কি 1/√2, কসেরও সেম 1/√2। তাহলে √2 কি করলে কি হবে আমাদের? লসগু করলে কত আসবে? √2 আসবে, উপরে 1 + 1। এবার নিচে আমরা রুট রাখতে পারি না, তাহলে কম্বিনেশন করে দেবো আমরা, √2 গুণ √2, আর এখানে কত আসবে? এক যোগ করে তো 2 আসবেই, আর কোঅর্ডিনেশনের জন্য 8 √2 আসবে, তাহলে কত আসবে? 2√2/2। এই দুই কেটে গেল, তাহলে কত আসবে আমার অ্যান্সার? শুধু √2। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার কত আসবে? √2। তাহলে sin 45 প্লাস cos 45 এর যোগফল আমাদের কত আসবে? √2। ঠিক আছে, একদম কিন্তু ইজি অঙ্ক। নেক্সট অঙ্কটা চলে এসেছি। কি বলেছে অঙ্কটা? বলেছে একটি গোলকের ব্যাস অপর গোলকের ব্যাসের দ্বিগুণ যদি বড় গোলকটার সমকতলের ক্ষেত্রফলের সংখ্যামান ছোট গোলকটার আয়তনের সংখ্যামানের সমান হয়, তবে ছোট গোলকটার ব্যাসার্ধ কত আমাকে বের করতে বলেছে। দেখো কি বলতে চাইছে, এরকম একটা বড় গোলক আছে আর এরকম একটা ছোট গোলক আছে। ঠিক আছে, বলছে এই গোলকের ব্যাস আর এই গোলকের ব্যাস, ঠিক আছে, বলেছে বড় গোলকটার ব্যাসটা না এই ছোট গোলকের দ্বিগুণ, মানে যদি এইটা 5 সেন্টিমিটার হয় তাহলে এই পুরো ব্যাসটা কত হবে? 10 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে দেখো যদি আমার ব্যাস দ্বিগুণ হয় তাহলে কি হবে? ব্যাসার্ধ দ্বিগুণ হবে, তাই তো? একদম সিম্পল ব্যাপার। এবার আর্টেমিস বলে দিয়েছে যে এই গোলকটার মাঝে সমকোণের ক্ষেত্রফলটা বলেছে কি বলেছে? এর আয়তনের সমান, মানে যদি পুরো ক্ষেত্রফল যদি আমি 40 পাই, 40 বর্গ সেমি যদি পাই, তাহলে কি বলছে? এটা কিন্তু এই পুরোটা ছোট গোলকটার না আয়তন, মানে হচ্ছে গিয়ে আয়তন কত হবে? তাহলে 40 বর্গ মানে ঘন সেমি হবে। ঠিক আছে, মানে এর আয়তন এর হচ্ছে গিয়ে ক্ষেত্রফলের সমান। তো এটা আমাকে বলে দিয়েছে। এবার আমাকে না একটারও ব্যাস বলেছে না ব্যাসার্ধ বলেছে, আমার ছোটটার ব্যাসার্ধ বের করতে বলেছে। তাহলে কি করে করবো? যেহেতু অঙ্কটা আমাকে ব্যাস দিয়ে দিয়েছে তাহলে ব্যাস দিয়ে করতে লাগবে। ঠিক আছে, তো আমি ধরি বড় গোলকের ব্যাস 2r। ঠিক আছে, বলে স্যার 2r কেন ধরছি? কারণ দেখো ব্যাস বলেছে। ঠিক আছে, আমরা কি জানি ব্যাসার্ধ যা হয় ব্যাস কি তার দ্বিগুণ হয়, তাই জন্য ব্যাস ধরলাম 2r। তাহলে আমার ব্যাস কত হবে? এই ছোট গোলকটা ব্যাস কত হবে? এবং ছোট গোলকের ব্যাস হবে হচ্ছে গিয়ে স্মল 2r। ঠিক আছে, এবার যেহেতু আমাকে ব্যাস দিয়ে করতে বলেছে তাই জন্য কিন্তু আমি ব্যাসটা ধরলাম। এবার আমাকে সম্পর্ক কি বলেছে? যে বড় গোলকটার ব্যাস ছোট গোলকটার কত? দ্বিগুণ, মানে বলতে পারি এই 2r হচ্ছে গিয়ে এই ছোট গোলক মানে হচ্ছে গিয়ে স্মল 2r, তার দ্বিগুণ মানে হচ্ছে 2 দ্বিগুণ করতে হবে আমাকে, তাই তো? তাহলে দুটো সমান হবে না। ব্যাস, তাহলে আমি কি বলতে পারি? r ইকুয়াল টু 2 গুণ 2r/2, তাহলে কত আসবে আমার? স্মল 2r। তাহলে বলতে পারি বড় গোলকটার ব্যাসার্ধ হচ্ছে গিয়ে ছোট গোলকটার দ্বিগুণ। ঠিক আছে, তো ব্যাস এটা না প্রমাণ করলে হয়, মুখোমুখি করা যেত, কিন্তু যেহেতু তোমাকে অঙ্কে বলে দিয়েছি তাই কিন্তু করে দেখালাম। ঠিক আছে, তোমরা চাইলে এটা কিন্তু না করলেও পারো। তো এবার আমি একটা রিলেশন জানি। এবার আমাকে কি বলছে দেখো, যে বড় গোলকটার সমকোণের ক্ষেত্রফল, তাহলে বলতে পারি বড় গোলকের সমকোণের ক্ষেত্রফল। কি জানো সূত্র? ইকুয়াল টু 4πr², তাই তো? 4πr² হচ্ছে গিয়ে বড়, আচ্ছা এর আরটা ক্যাপিটাল হবে, 4πR তার হোল স্কয়ার। এবং ছোট গোলকের কি বের করবো আমরা? আয়তন বের করবো কিন্তু। ঠিক আছে, আয়তন সূত্র কি আমরা জানি? 4/3 স্মল গোলকের হচ্ছে গিয়ে r³, তাই তো? তো যেহেতু এটা হচ্ছে গিয়ে স্মল আর ধরলাম, এটা ক্যাপিটাল ধরলাম। ঠিক আছে, তো অতএব এবার আমাকে বলেছে কি, প্রশ্ন অনুযায়ী বলে দিয়েছে, প্রশ্নানুযায়ী 4πr² না এর আয়তন মানে হচ্ছে গিয়ে 4/3 πr³ এর সমান হবে।
এবার দেখো আমি ক্যাপিটাল আর কি জানি, স্মল টু আর, তাই তো? তাহলে বসিয়ে দাও 4 পাই 2r তার হোল স্কোয়ার ইকুয়াল টু জানি 4/3 পাই আর কিউব, তাই তো? তাহলে কত পাচ্ছি এটা আমি? 4 পাই 4r স্কোয়ার ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। ওকে, এবার দেখো এখান থেকে 4 পাই আর এই 4 পাই কেটে দিতে পারি, তাই তো? তিনটা দিকে চলে যাও, কত আসছে আমার? চলে আসছে হচ্ছে কি 12r স্কোয়ার ইকুয়াল টু আর কিউব, তাই তো? তাহলে বলতে পারি 12 ইকুয়াল টু কি আর কিউব বাই আর স্কোয়ার। এই আর স্কোয়ার দিয়ে নিয়ে চলে আসলাম, কেটে গেল, তাহলে কত থাকছে? একটা আর, মানে আর ইকুয়াল টু কত পাচ্ছি? 12। বাম দিক ডান দিক করে দিলাম। তাহলে আর তোমাকে বের করতে বলেছে, ছোট গোলকের ব্যাসার্ধ বের করতে বলেছে। তাহলে আর মানে হচ্ছে কি ছোট গোলকের ব্যাসার্ধ, তো ছোট গোলকের ব্যাসার্ধ কত হবে আমার? 12 সেমি। তাহলে এইটা কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারলে। একদম কিন্তু ইজি অঙ্ক ছিল, শুধুমাত্র একটু ভাষাটা কঠিন দিয়েছে, নাহলে কিন্তু অঙ্কটা কিন্তু একদমই সোজা অঙ্ক। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারলে। যদি কেউ না বুঝে থাকো তাহলে কমেন্ট করে যাও, আমি বুঝিয়ে দেবো আরেকবার। ঠিক আছে, আমি অন্যভাবে হয়তো আরেকবার বুঝিয়ে দেবো। নেক্সট অঙ্কটা চলে এসেছি। কি বলেছে অঙ্কটা দেখা যাক। বলেছে একটি আয়তঘনকের তল সংখ্যা x, ধার সংখ্যা y এবং শীর্ষবিন্দু সংখ্যা z এবং কর্ণ সংখ্যা p হলে আমাকে একটা দেখো সম্পর্ক বলে দিচ্ছে, এই সম্পর্কটার মান বের করতে বলেছে। এবার দেখো আয়তঘন দেখতে কেমন হয় তোমরা আশা করি সবাই জানো, একটা দেশলাই বাক্সের মতো, তাই তো? এরকম হচ্ছে একটা আয়তঘন হয় দেখতে অনেকটা। তো এই আয়তঘনকের না মাথা রাখবে তল সংখ্যাটা হয় 6টা। তাহলে মাথা রাখবে, আমি লিখে দিচ্ছি, আয়তঘনকের তল সংখ্যা x ইকুয়াল টু কত হবে? 6। সেম ভাবে আয়তঘনকের ধার সংখ্যা কত হবে? 8। আয়তঘনকের শীর্ষবিন্দু সংখ্যা কত হবে? 4। আর আয়তঘনকের কর্ণের সংখ্যা কত হবে? 4। ঠিক আছে, মাথা রাখবে আয়তঘনকের টোটাল তল আছে 6টা, ধার সংখ্যা আছে টোটাল হচ্ছে গিয়ে 8টা, শীর্ষবিন্দু আছে গিয়ে টোটাল 4টে, আর কর্ণ আছে কিন্তু টোটাল 4টে। তাহলে আমাকে দেখো, আচ্ছা এটা ইনিশিয়ালস গুলো দেওয়া হলো না, দিয়ে দিচ্ছি। তাহলে আমি দেখো শীর্ষবিন্দু মানে বলেছে z মানে 4, আর এটা কি বলেছিল? p, তাই তো? ব্যাস, তাহলে অতএব x মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি কত হবে? x মানে হচ্ছে 6 মাইনাস পি, ওয়াই মানে হচ্ছে কি 8 প্লাস 4 প্লাস 4। দেখো 4 যোগ করলে কত হবে? 8। 6 মাইনাস 8 প্লাস 8, এই 8 কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে আমার অ্যান্সার? 6 থাকছে। তাহলে অ্যান্সার কত হবে আমার? 6। ঠিক আছে, একদম কিন্তু ইজি অঙ্ক। তোমাদের শুধুমাত্র এগুলো মাথায় রাখতে হবে যে তল সংখ্যা কতগুলো, ধার সংখ্যা কতগুলো, শীর্ষবিন্দু কত, কর্ণ কতগুলো। যদি তোমরা এগুলো মাথায় রাখতে পারো তাহলে কিন্তু এখান থেকে 2 নম্বর পুরো একদম কিন্তু তোমাদের পাকা নম্বর। ঠিক আছে, মানে একদম আসবেই আসবে 2 নম্বরটা। 2017 কোশ্চেনের লাস্ট অঙ্কটা চলে এসেছি, মানে 2 নম্বরের যে কোশ্চেনটা আছে না তার লাস্ট অঙ্কটা চলে এসেছি। তখন বলেছে 11 12 14 x মাইনাস 2 x প্লাস 4 x প্লাস 9 32 38 47 এই রাশিগুলো না আমার ঊর্ধ্বক্রমে সাজানোই আছে এবং এদের মধ্যমা আমাকে বলে দিয়েছে, আমাকে x এর মান বের করতে বলেছে। দেখো আমাকে মধ্যমা বলে দিয়েছে, তবুও আমি সূত্র অনুযায়ী মধ্যমাটা বের করি। আমার টোটাল পদ কতগুলো আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9, তাই বলতে পারি মোট পদ সংখ্যা, যেটাকে আমরা n দিয়ে ডিনোট করি, কত আমাদের? 9, তাই তো? আর আমরা জানি যদি পদ সংখ্যা যদি বিজোড় হয় তাহলে আমাদের মধ্যমা নিয়মটা কি হয়? তাহলে মধ্যমা সূত্র হচ্ছে গিয়ে n প্লাস 1/2, তাই তো? এততম পদ কি হবে আমার? কি হবে? মধ্যমা হবে। তাহলে n কত আমার? 9, তাহলে 9 প্লাস 1/2 তম পদ, মানে দেখো 9 আর 1 যোগ করলে 10, মানে হচ্ছে গিয়ে 5তম পদ। আর যেহেতু এটা আমার ঊর্ধ্বক্রমে সাজানোই আছে, তাহলে 5তম পদ কত হবে আমার? 1 2 3 4 5, তাহলে x প্লাস 4 হচ্ছে কি আমার মধ্যমা। এবার মধ্যমা আমাকে বলে দিয়েছে যে প্রশ্ন অনুযায়ী আমাদের কি বলেছে? মধ্যমা বলেছে 24, তাই তো? তাহলে প্রশ্ন অনুযায়ী বলতে পারি এই x প্লাস 4 ইকুয়াল টু আমার কত হওয়া উচিত? 24 হওয়া উচিত। মানে x ইকুয়াল টু কত আছে আমার? 24 মাইনাস 4 ইকুয়াল টু 20। তাহলে x এর মান আমার কত হবে? 20। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু আমার উত্তর। তো 1 থেকে 12 পর্যন্ত সবকটা অঙ্কই করে দিলাম। ঠিক আছে,
তো তোমরা কিন্তু 2 নম্বর অঙ্কগুলো একদম ধরে ধরে করবে, ঠিক আছে? এবং আমি আস্তে আস্তে কি করবো 2018, 19, 20, 21, 22, 23 এবং পারলে 24-এর পেপারটাও কিন্তু করে দেবো, ঠিক আছে? তো তোমরা যদি এই সব কটা পেপারের যদি 2 নম্বরের কোশ্চেন গুলো দেখে যাও না, তাহলে অ্যাটলিস্ট তোমার যদি 7 থেকে 8 খানা যদি অঙ্ক করে আসো, তাহলে দেখো 16টা নম্বর তোমরা পেয়ে যাবে। তো বাকি অঙ্ক তো করবেই, যদি তোমরা এই 4-এর দাগে যদি তোমরা যদি 16টা মানে 16 নম্বর বা 18 নম্বর যদি পেয়ে আসো, মানে 9টা বা যদি 8 থেকে 9টা অঙ্ক যদি ঠিক করে আসো না, তাহলে দেখবে তোমাদের কিন্তু ম্যাথে লেটার চলে আসবে, ঠিক আছে? তো চেষ্টা করবে বাকি অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করার অবশ্যই, এবং সাথে সাথে এমসিকিউ গুলো এবং এই 2 নম্বর অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করা, ঠিক আছে? আর সময় একদমই নেই, তাহলে এখন থেকে কিন্তু তোমরা প্র্যাকটিস করা শুরু করে দেবে। আর এই যে কটা অঙ্ক করালাম, এই 12টা যে অঙ্ক করালাম, তার মধ্যে যদি কারো কোনো ডাউট থাকে তাহলে সে একটা কমেন্ট করে দিতে পারো, আমি দেখবো কমেন্টটা, এবং আমি যদি টাইম পাই তাহলে কি করবো সেই উপরে একটা ভিডিও বানিয়ে দেবো আবার।